আসলে চট্টগ্রাম বিমানবন্দরে যে এখন যেই বিমানগুলো আসলে ঢাকায় অবতরণ করার কথা ছিল সেগুলো চট্টগ্রামে অবস্থান করছে, সেখানে অবতরণ করেছে এবং সেখানে অবতরণ করার পর সেখানের কি অবস্থা সেই সম্পর্কে আমি একটু বলতে চাই। যেহেতু আমি একদম সেই দুপুরবেলা থেকে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছি, এখানে এখনও আগেরই মতো অবস্থা বলা যায়। কারণ হচ্ছে আগুন যেহেতু পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, আগুনের যেই প্রবল তাপ সেটি কিন্তু আশেপাশের পুরো এলাকা জুড়ে একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। এছাড়া এর মধ্যে ঢাকা থেকে অনেকগুলো আন্তর্জাতিক 10টি আন্তর্জাতিক ফ্লাইটও কিন্তু বাতিল করা হয়েছে। সেই জায়গা থেকে অন্যান্য যেই জাতীয় এবং আন্তর্জাতিক এছাড়া যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলো সাময়িকভাবেই কিন্তু দুপুরবেলা থেকে বন্ধ করা হয়েছে। সেখানে আসলে যারা ভুক্তভোগীরা রয়েছেন তারা বিড়ম্বনার শিকার হচ্ছেন। যারা এসেছিলেন তারা এই ফ্লাইট সাময়িকভাবে বন্ধ থাকায় তারা কি আসলে ফিরে যাবেন কিনা, তাদের ফ্লাইট বাতিল হবে কিনা, এমন কোনো তথ্য কিন্তু তারা না পাওয়ায় তারা বেশ অপেক্ষায় রয়েছেন যে কি হতে পারে, এই ধারণার মধ্যে তারা রয়েছেন। আর এর বাইরে আসলে একটু যদি বলি, এই যে কার্গো গোডাউনে আগুন, এই কার্গো গোডাউনে আগুন লাগার পেছনে বা এই আগুনের সূত্রপাতের পেছনে কোনো চক্র কি আসলে কাজ করছে কিনা, কিংবা কেউ কি আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই আগুন লাগিয়েছে কিনা, সেই প্রশ্নটি কিন্তু সাধারণ মানুষের মনে খুব বেশি উকি দিচ্ছে। কারণ আমরা যখন এখানে আসছিলাম তখন তারা বেশ বারবারই, আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছে তাদেরকে বলছিলেন যে এই বিমানবন্দরের মতো একটি নিরাপত্তা জোরদার যেই জায়গাটিতে সব থেকে বেশি, সেই জায়গার কার্গো গোডাউনে কিভাবে আগুন লাগে। এই গোডাউনের ভেতরে তো অনেক পণ্য থাকে, সেই পণ্যগুলো সম্পর্কে একটু বলবো। তার আগে বলি যে বিভিন্ন ব্যবসায়ীরা রয়েছেন, সেই ব্যবসায়ীরা কিন্তু একদম পথে বসে গিয়েছেন। সেই ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের হাহাকার তৈরি হয়েছে। আমি কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আসলে বেশ কিছু ভিডিও দেখছিলাম, যারা এখানে উপস্থিত ছিলেন শুরু থেকেই, তারাও সেই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে বিভিন্ন রকম প্রশ্ন তুলেছেন যে যারা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা বা তাদের ক্ষতিপূরণটা আসলে কে দেবে, সেই ক্ষতিপূরণ কি তাদের জন্য একদম যেটুকু ক্ষতি হয়েছে সেই জন্য তাদের কি সমপরিমাণ হবে কিনা, কিংবা যারা ছোট ব্যবসায়ী রয়েছেন যাদের পুঁজি 1 থেকে 2 কোটি টাকা, তাদের আসলে দায়ভারটা কে নেবেন, কিংবা যাদের ইন্স্যুরেন্স নেই তারা কিভাবে ক্ষতিপূরণ পাবেন, তারা কি ক্ষতিপূরণের আওতায় আসবেন কিনা, বিষয়টি আসলে তারা সেইগুলো নিয়ে বেশ চিন্তা করছেন। আমরা জানি যে প্রতিটা আসলে আন্তর্জাতিক বিমানবন্দরেই কিন্তু যাত্রীর পাশাপাশি পণ্য আমদানি রপ্তানি করা হয় এবং যাত্রীরা টার্মিনাল দিয়ে চলাচল করে, আর যাত্রীরা সেই টার্মিনালেই সকল আনুষ্ঠানিকতা যা থাকে সেগুলো সম্পন্ন করে। কিন্তু পণ্য আমদানি রপ্তানির যে প্রক্রিয়া বিমানবন্দরে আকাশপথে, সেটি কিছুটা ভিন্ন হয়। পণ্যের চালান বিমানবন্দরে পৌঁছানোর পরপরই তা বিমানে তুলে সেগুলো আসলে বিদেশে পাঠানো হয় না, কিংবা বিদেশ থেকে পণ্যের যে চালান সেগুলোও বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে তা খালাস হয় না। যেভাবে আসলে যাত্রীরা খালাস পেয়ে যান এই বিমানবন্দর থেকে, সেভাবে কিন্তু পণ্যের খালাস হয় না। এই প্রক্রিয়াটি একটু জটিল। সেই জায়গা থেকে শুল্ক বিভাগ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়, আর এটিকে আসলে এই কার্গো ভিলেজ বলা হয়। তো আজকে দুপুরে এই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে, যেটি আমদানি কমপ্লেক্সও বলা হয়ে থাকে, সেখানে ভয়াবহ আগুন লাগে। আনুমানিক বলা যায় যে 2:30টা কিংবা তার একটু আগে পরে হতে পারে, সেই সময় সেই আগুনটি লাগে। আগুন নিয়ে এখানে যারা কর্মীরা ছিলেন, নিরাপত্তার বাহিনী কিংবা যারা গাড়ি চালকরা ছিলেন, এখানে গাড়ি পার্কিং করছিলেন 100 মিটারের মধ্যে, এমন একটি গাড়ি চালকের শুনেছি তিনি বলছিলেন যে তিনি 100 মিটারের মধ্যে তার গাড়িটি ছিল, ঠিক তখনই আসলে এই আগুনটি লেগে যায়। তিনি সেই আগুনটি প্রত্যক্ষভাবে দেখেন। সেখানে কতগুলো উড়োজাহাজ ছিল, সেই উড়োজাহাজগুলোকে খুব দ্রুতই সেখান থেকে সরিয়ে নেওয়া হয় এবং তারপরে বিমানবন্দর কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং তারপর আসলে পথে ফায়ার সার্ভিসের আসতে যতক্ষণ লাগে। আমরা যখন এসেছি তখন বা কাছাকাছি ছিলাম তখন আমরা দেখেছি 4টি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে।
হচ্ছিল এবং তারপর সেই 4টের সঙ্গে ধীরে ধীরে বেলা বাড়াতে বাড়তে গড়াতে গড়াতে পথে অনেকগুলো ইউনিট ছিল এবং সব কিছু মিলিয়ে 38টি ইউনিট এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কাজ করছে। সেই সঙ্গে বিমান বাহিনীর ইউনিট রয়েছে, সেনা সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন, বিজিবির সদস্যরা রয়েছেন, সকলে মিলে সম্মিলিতভাবে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করে যাচ্ছেন। আগুন নিয়ন্ত্রণে কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি আসেনি। আমরা বাণিজ্য উপদেষ্টা বেসামরিক বিমান বাহিনীর যে উপদেষ্টা বেবিচকের যে চেয়ারম্যান শেখ বশিরউদ্দিন, তাকে আমরা এই ভেতরে ঢুকতে দেখেছি কিন্তু বের হতে দেখিনি। তিনি অন্য কোনো গেট দিয়ে বের হয়ে গিয়েছেন কিনা সেই তথ্য আমার কাছে নেই। এখানে যারা অন্যান্য সদস্য রয়েছে, সেনা সদস্য, আনসার সদস্য, তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছিলেন যে তারা আসলে গণমাধ্যমে কথা বলার এখতিয়ার রাখেন না, ঊর্ধ্বতন কর্মকর্তারা একেবারে গণমাধ্যমের সঙ্গে ব্রিফ করবেন। তাদেরকে আমরা এই গেটে কাউকে পাইনি। তারা সম্ভবত এখনো পর্যন্ত গণমাধ্যমে কথা বলেনি এবং তারা ব্যস্ত রয়েছে এই অগ্নি নির্বাপক কাণ্ড বা অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি আরও একটি ফায়ার সার্ভিসের ইউনিট ইতোমধ্যে এখানে এসেছে। এটি কি আসলে পুরনো কোনো ইউনিট কিনা নাকি নতুন করে আবার ইউনিট যুক্ত হলো সেই তথ্যটি এখনো পর্যন্ত সঠিক বলতে পারছি না। তবে আরেকটি ইউনিট আমি এই মুহূর্তে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। আরেকটি যেটি কথা যে বিপুল পরিমাণ মালামাল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, কারণ প্রায় এখন 7টা 40 বাজে। সেই আড়াইটার আগুন যদি বলি 4 ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত যেখানে আগুন নিয়ন্ত্রণ আসেনি এবং এত মালামাল যেখানে রয়েছে সেখানে ক্ষয়ক্ষতির সংখ্যা কিন্তু রয়েছেই বিপুল পরিমাণ। এবং পণ্য আমদানি রপ্তানির কথা যদি বলি সেটি তো 3ভাবে হয়ে থাকে আমরা জানি, স্থলপথ, সমুদ্রপথ ও আকাশপথে। আর এই আকাশপথে কিন্তু 80 থেকে 85% পণ্যই আমদানি রপ্তানি হয়। আর এই আকাশপথের আমদানি রপ্তানি কার্যক্রমটি হয় এই বিমানবন্দর থেকে। বিমানবন্দর দিয়ে সাধারণত তুলনামূলকভাবে কম ওজনের মেশিনপত্র, তৈরি পোশাক, শাকসবজি সহ যে পচনশীল পণ্যগুলো থাকে, ইলেকট্রনিক পণ্য থাকে, সেগুলো বাংলাদেশে রপ্তানি ও আমদানি হয়। তবে ডিএইচএল সহ বিশ্বখ্যাত কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও কিন্তু এদেশে আকাশপথে পণ্য, দলিলপত্র অর্থাৎ বিভিন্ন ধরনের যে ডকুমেন্টগুলো থাকে সেগুলো আসে। আর এই শুল্কায়ন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যেখানে আমদানি রপ্তানির পণ্য রাখা হয় সেই জায়গা বা গুদামটিকেই কিন্তু কার্গো ভিলেজ বলা হয়। আমরা দুপুর থেকে যে বলছি বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে, সেই আগুনেই কিন্তু এই শুল্কায়ন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যে আমদানি রপ্তানি পণ্যগুলো সেগুলো ছিল। অনেকে আসলে অনেক বিমানবন্দরেই কিন্তু আমদানি ও রপ্তানির জন্য আলাদা আলাদা কার্গো কমপ্লেক্স থাকে। তো ঠিক সেরকম এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি ও রপ্তানির জন্য আলাদা কার্গো ভিলেজ রয়েছে এবং সেখানেই আজকে এই আগুনটি কিন্তু লেগেছে। আমরা একটু বলতে চাই যে এই যে আগুন লেগেছে তারপর থেকে আসলে আমরা এই একটু কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা একজন শিশুকেও দেখতে পেয়েছি, তার অভিভাবকের সঙ্গে কথা বলছিলাম। কারণ এখানে যারা নিরাপত্তা কর্মী সদস্যরা রয়েছে তারা কিন্তু বারবার বলছে এখানে উৎকণ্ঠা বা উদ্বেগ নিয়ে যে উৎসুক জনতা জড়ো হচ্ছেন তাদের জন্য এই কালো ধোঁয়া ব্যাপক ক্ষতিকর। কারণ এই কালো ধোঁয়া, এই আগুনের যে কালো ধোঁয়া, এগুলোর যেহেতু কেমিক্যালের দাহ্য পদার্থ থেকে বিস্ফোরিত হয়ে এই কালো ধোঁয়া একদম দাউ দাউ করে আগুনের মধ্য দিয়ে ছড়িয়ে গেছে পুরো বাতাসের সঙ্গে। তাই এই জায়গায় থাকাটাও কিন্তু শারীরিকভাবে একজন সাধারণ মানুষ, একজন সুস্থ মানুষের জন্য বেশ কষ্টসাধ্য। তাই নিরাপত্তা কর্মীরা কিন্তু বারবারই বলছিল যারা রয়েছেন এখানে উৎসুক জনতা তাদেরকে সরে যেতে, কিন্তু না, আমরা দেখেছি আশেপাশের বাসা থেকেও অনেকে শিশু নিয়ে এই আগুন দেখতে এসেছেন। আসলে সেটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে, স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে শিশুরা, প্রবীণ ব্যক্তিরা, এটি বারবার বোঝানো হচ্ছিল। তার বাইরে গিয়ে আরেকটু যদি বলি যে এই যে কার্গো ভিলেজে যে আগুন, সেই আগুনের দিকে দৃষ্টিপাত করতে গিয়ে যেন এই টার্মিনালের অন্য কোনো জায়গা থেকে চোরাচালান কারবারি কিংবা অনৈতিকভাবে কেউ যেন সেই সুযোগ নিয়ে না কোনো অনৈতিক কর্মকাণ্ড করতে পারে সেই ব্যাপারটির দিকেও কিন্তু দৃষ্টিপাত করার কথা আমরা গণমাধ্যম কর্মীরা যেমন বলেছি, উৎসুক জনতারাও আমাদেরকে বলেছেন যেন আপনারা একটু বলুন নিরাপত্তা কর্মীদেরকে সেখানেও যেন দৃষ্টি রাখে। কারণ আমরা কিছুদিন পরপরই কিন্তু গণমাধ্যমে এমন খবর প্রচার করে থাকি বাংলাদেশের বিমান
বিমানবন্দরে চোরাচালান কারবারিরা বিভিন্ন স্বর্ণ পাচার কিংবা বিভিন্ন ধরনের মাদক পাচার করা হয়ে থাকে। তাই এই যে সুযোগ সন্ধানীরা যেন সেই দিকে সেই সুযোগটি কাজে না লাগাতে পারে। তার বাইরে গিয়ে আমরা অবশ্যই গণমাধ্যমের সঙ্গে যদি কোনো কর্তৃপক্ষ কথা বলে তাদেরকে জিজ্ঞাসা করব তারা কি আসলে কিছু অনুমান করতে পেরেছে কিনা, কিংবা তাদের তদন্তে কিছু তারা বুঝতে পেরেছে কিনা। তারা তো অনেকক্ষণ ভেতরে ছিল। এই এত ভয়াবহ আগুন, যেখানে বিমানবন্দরে সবসময় অগ্নি নির্বাপক যন্ত্র থাকে, সেই অগ্নি নির্বাপক যন্ত্র থাকার পরও, এত নিরাপত্তা থাকার পরও কিভাবে এই বিমানবন্দরে এত ভয়াবহ আগুন লাগলো, তাও এই কার্গো ভিলেজে, যেখানে আগুন লাগলে ব্যবসায়ীরা, যারা বড় ব্যবসায়ীরাও যেমন ক্ষতিগ্রস্তের শিকার হয়, তেমনি ছোট ব্যবসায়ীরাও কিন্তু একদম পথে বসে যায়। যাদের ইন্স্যুরেন্স নেই তারা কিন্তু বারবারই তারা বলছেন যে যাদের ইন্স্যুরেন্স নেই তারা কিভাবে চলবে, কিংবা তাদের ক্ষতিপূরণের দায়ভার কি রাষ্ট্র নেবে কিনা। তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে কিন্তু সেই প্রশ্নগুলো রাষ্ট্রের কাছে করছে। আমরা এখানে যেহেতু আছি, আমরা আরও বেশ কিছু সময় থাকবো এখানে। নতুন কোনো তথ্য কিংবা গণমাধ্যমের সঙ্গে যে কোনো কর্তৃপক্ষের কেউ কথা বললে আমরা আবারও সেগুলো জনগণকে বা সাধারণ মানুষ যারা দর্শক রয়েছেন এই মুহূর্তে তাদেরকে জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা একটু যেতে চাই সৈয়দপুর বিমানবন্দরে। সেখানে আছেন আমাদের সহকর্মী মোকাররম হোসেন। আমরা জানি ঢাকায় আসতে পারেনি, অবতরণ করতে পারেনি এমন বিমান সৈয়দপুরেও সেখানে অবতরণ করেছে, চট্টগ্রামে অবতরণ করেছে। এর আগে চট্টগ্রামের সহকর্মী ফয়সাল করিম জানাচ্ছিলেন সেখানকার অবস্থা। এই যে বেশিরভাগ যে বিমানগুলো, কারণ অনেকটা লম্বা সময়, প্রায় 4 ঘন্টা পার হয়ে গিয়েছে, এই লম্বা সময় কিন্তু অনেক বিমান এই ঢাকায় অবতরণ করার কথা ছিল। সেই বিমানগুলো বিভিন্ন বিমানবন্দরে অবতরণ করছে। কিছু বিমান আমরা জানি যে ভারতের বিমানবন্দরে অবতরণ করেছে, এমন খবরও কিন্তু আমরা পেয়েছি। একটি বিমান আকাশেই ঘুরছিল সেই খবরও পেয়েছি, সেটিও একটি বিমানবন্দরে অবতরণ করেছে। সর্বশেষ সেই তথ্যটি পেয়েছি। এই মুহূর্তে 38টি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে, সেই সঙ্গে সেনা সদস্যরা রয়েছেন, বিমান বাহিনীর ইউনিট রয়েছে। সকলে মিলে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে অবশ্যই 4 ঘন্টা ধরে, এবং সেই তথ্য আমরা আবারও জানাবো। তবে তার আগে যেটি বলছিলাম, সৈয়দপুরের সহকর্মী মোকাররম হোসেন রয়েছে সেখানকার বিমানবন্দরে। সেখানেও বিমান অবতরণ করেছে। যেই বিমান ঢাকায় অবতরণ করার কথা ছিল সেটি ঢাকায় করতে না পারায়, ঢাকায় যেহেতু ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে, সেটি সৈয়দপুরে করা হয়েছে।